তোমরা সবাই পাংচুয়েশন যে মার্ক আছে, হ্যাঁ, পাংচুয়েশন নিয়ে সবাই হচ্ছে হেলাফেলা করো, সবাই হচ্ছে অবহেলা করো। সারা বছর তোমার ন্যারেশন পড়ো, কমপ্লিটিং সেন্টেন্স পড়ো, রাইট ফর্মস ওভার পড়ো, কিন্তু দিন শেষে পাংচুয়েশন মার্ক সেটা সহজ মনে করে তোমরা সারা বছর পড়োই না। দিন শেষে তোমার কি হয় যে পাংচুয়েশন যে তোমার 7 নাম্বার থাকে, 7 নাম্বারে তুমি 7 নাম্বার প্রপার মার্কটা পাও না। কেন পাও না? কারণ হচ্ছে হেলাফেলা করো। অনেক সহজ থাকলে অনেক সময় তুমি দেখবা প্র্যাকটিস করা মানে প্র্যাকটিস না করার অভাবে তুমি দেখবা যে ফুল মার্কটা তুমি পাইতেছো না, ঠিক আছে? সো এই জন্য আমি তোমাকে বলবো যে পাংচুয়েশন যে মার্ক যেটা আছে, সো এখানে তুমি একটু যদি এফোর্ট দেও তুমি দেখবা যে 7-এ 7 পাইতেছো। 7 নাম্বার মানে তোমার হিউজ মার্ক, হ্যাঁ, অনেক নাম্বার। সো আজকে তোমাকে আমি এত সুন্দর সুন্দর টেকনিক তোমাকে দিব, হ্যাঁ, সুপার টেকনিক তোমাকে দিব। তুমি দেখা মাত্র ইজিলি তুমি পাংচুয়েশন মার্ক সবগুলো দিতে পারো। তুমি কিন্তু সব জানো পাংচুয়েশন কোনগুলা কি, তারপরেও আমি তোমাকে আজকে একদম ইজিয়েস্ট ওয়েতে বুঝাই দেবো। তুমি দেখবা, দেখা মাত্রই তুমি পাংচুয়েশনে তুমি ফুলফিল করতে পারবো। যেখানে তোমার যে মার্কটা, কোটেশন মার্কটা বসানো দরকার, যেখানে যেই জ্যোতিষ চিহ্নটা বসানো দরকার তুমি বসাইতে পারবা ইজিলি, ঠিক আছে? সো দেখো, পাংচুয়েশন যা আছে, পাংচুয়েশন নর্মালি 3টা ওয়েতে আসে। কয়টা ওয়েতে আসে? 3টা ওয়েতে আসে। কিভাবে আসে? তোমার দেখো এখানে কিন্তু এটা আসছে তোমার ডায়লগ আকারে, ডায়লগ আকারে আসতে পারে, কিংবা তোমার এই যে ডিরেক্ট নারেশন আছে না, নারেশন করছো যে তোমরা, ডিরেক্ট নারেশন বা ডিরেক্ট স্পিচ, ওইটা আকারে আসতে পারে, কিংবা তোমার প্যাসেজ আকারে আসতে পারে। যে কোনো একটা প্যাসেজ দিল, ওই প্যাসেজে তোমার বলবো যে পাংচুয়েশন মার্ক করো, তুমি তোমার জ্যোতিষ চিহ্ন বা বিরাম চিহ্নগুলো তুমি বসাও, ঠিক আছে? সো এখানে তোমার যেটা আসছে এটা হচ্ছে তোমার ডায়লগ আকারে আসছে আর কি। মেইনলি তোমার ডায়লগ কিংবা হচ্ছে তোমার ডিরেক্ট নারেশন, ওই দুইটা আকারেই আসে, হ্যাঁ, প্যাসেজ আকারে খুব বেশি একটা আসে না। ইন্টারমিডিয়েটে হয় ডায়লগ আকারে আসে, না হয় কি আসে তোমার ডিরেক্ট নারেশন আকারে আসে। সো দেখো তুমি কিভাবে এটা একদম টেকনিক অবলম্বন করে করবা। দেখো আমি শুরু করি। এখানে এ আসা এবং মিমের মধ্যে তোমার কনভারসেশন হয়েছে। প্রথমে বলতেছে এ আসা, হোয়াট হ্যাপেন টু ইউ মিম, ইউ আর নট লুকিং নর্মাল। একটু কনটেক্সটটা তোমাকে বুঝতে হবে। বলতেছে হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার সাথে কি ঘটছে মিম। মিম ইয়াশা আছে না, ইয়াশা মিমকে, ইয়াশা মিমকে কি করতেছে? সম্বোধন করে বলতেছে, এই মিম তোমার সাথে কি হয়েছে, তোমাকে এমন, ইউ আর নট লুকিং নর্মাল, তোমাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না, হ্যাঁ, ইউ আর নট লুকিং নর্মাল। একটু বলো, এই যে হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার সাথে কি ঘটছে মিম। এখানে দেখো, এখানে মিম বলতে কি, ইয়াশা এই মিমকে কি করছে? সম্বোধন করছে, অ্যাড্রেস করছে, হ্যাঁ, অ্যাড্রেস করছে। কি করছে? অ্যাড্রেস করছে। অ্যাড্রেস মানে কি? সম্বোধন করা। তো কোথাও যদি কাউকে আমরা সম্বোধন করি, হ্যাঁ, সম্বোধন করলে যাকে সম্বোধন করি তার আগে আমরা একটা কমা ব্যবহার করি। কি ব্যবহার করি? কমা ইউজ করি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, যে কোনো জায়গায় যাকে আমরা সম্বোধন করি, এই সো সম্বোধন বাচক শব্দটার আগে আমরা কমা ইউজ করি। সো এখানে ইয়াশা মিমকে সম্বোধন করছে, এই মিম তোর সাথে কি হয়েছে, তোকে তো নর্মাল মনে হচ্ছে না। সো এখানে মিমকে আমরা সম্বোধন করতেছি ইয়াশা, দ্যাট মিনস আমাকে এখানে মিমের আগে একটা কমা দিতে হইব। আবার যেহেতু হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার সাথে কি হয়েছে বা তোর সাথে কি ঘটছে বল, এখানে প্রশ্ন করছে না, বলো প্রশ্ন করছে না। ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমার শেষে কি দিতে হবে? একটা ইন্টারোগেশন, একটা তোমার কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দেখো, হোয়াট হ্যাপেন টু ইউ মিম, তোর সাথে কি ঘটছে, শেষে যেহেতু প্রশ্ন মানে একটা কি বল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। এরপরে দেখো, ইউ আর নট লুকিং নর্মাল, তোকে তো স্বাভাবিক মনে হচ্ছে না। ইউ আর, এই দেখো ইউ আর বলতে কি, এটা মূলত ফুল সেন্টেন্স। দেখো ঘামতাছি তো, ঘামে তোমার পুরো পাতাটা ভিজে যেতেছে। ইউ আর, এটা ফুল সেন্টেন্সটা ছিল এরকম যে ইউ আর নট লুকিং নর্মাল। সো দেখো ইউ আরটা কিন্তু ফুল ফর্ম, এটাকে সংক্ষিপ্ত করে লিখছে ইউ আর। এরকম কখনো যদি তুমি দেখো যে সংক্ষিপ্ত করে ইংলিশ ওয়ার্ড লেখা আছে, তখন সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফ ইউজ করি। কি ইউজ করি? অ্যাপোস্ট্রফ ইউজ করি। সো এখানে ইউ আরটা যেহেতু সংক্ষিপ্ত আছে, দ্যাট মিনস ইউ এর পরে আমারটা কি দিতে হবে? একটা অ্যাপোস্ট্রফ দিতে হবে, হ্যাঁ, ইউ এর পরে কি দেবো? একটা অ্যাপোস্ট্রফ দিবে। ইউ লেখছো, অ্যাপোস্ট্রফ দিলা, এরপরে আরই দিব, ঠিক আছে? সো এই টেকনিকটা তুমি মনে রাখবা। কি বলছি ভাই, কখনো যদি ইংলিশ ওয়ার্ড, ইংলিশ স্পেলিংটা তোমার কি থাকে? সংক্ষিপ্ত আকারে থাকে, তখন তুমি সেখানে তুমি কি দিবা? একটা অ্যাপোস্ট্রফ দিবা। কি দিবা? অ্যাপোস্ট্রফ দিবা। ক্লিয়ার? এরপরে যে অ্যাপোস্ট্রফ, ইউ আর নট লুকিং নর্মাল, শেষে অ্যাপোস্ট্রফ আছে, সমস্যা নেই। এরপরে দেখো, মিম, ইউ আর রাইট মাই ফ্রেন্ড। মিমে তখন পাল্টা উত্তর দিল যে ইউ আর রাইট মাই ফ্রেন্ড, বন্ধু, হ্যাঁ বন্ধু, যে তুমি হচ্ছে কি সঠিক, আসলে আমি হচ্ছে কি না, আমি হচ্ছে স্বাভাবিক না। ইউ আর রাইট মাই ফ্রেন্ড। সো এখানে কি করলো? মিম কিন্তু আবার
তাকে বন্ধু বলে ইয়াশাকে বন্ধু বলে কি করলো একটা সম্বোধন করছে। তো আমরা জানি সম্বোধন বাচক শব্দের আগে কি দিতে হয়, একটা একটু আগে বলছিলাম কিন্তু কমা দিতে হয়, তাই না? সো ইউ আর রাইট, তুমি সঠিক। যেহেতু সম্বোধন বাচক শব্দ কোনটা, এখানে যে মাই ফ্রেন্ড হচ্ছে সম্বোধন করছে, সো সম্বোধন বাচক শব্দের আগে কি দিতে হয়, একটা কমা দিতে হয়। সো ইউ আর রাইট, তুমি সঠিক, মাই ফ্রেন্ড বন্ধু, আমার বন্ধু, তুমি হচ্ছে কি সঠিক। হ্যাঁ, সো এখানে বন্ধু বলতে আসা তো বান্ধবী আর কি, আমার বান্ধবী, তুমি হচ্ছে কি সঠিক। ইউ আর রাইট, সো যেহেতু মাই ফ্রেন্ড দ্বারা এখানে কি করছে, এখানে সম্বোধন করছে, এই জন্য অ্যাড্রেস করা হয়েছে, এই জন্য অ্যাড্রেস মানে সম্বোধন বাচক শব্দটার আগে আমি কি দিচ্ছি, একটা কমা দিচ্ছি এবং শেষে ফুল স্টপ, সমস্যা নাই। আম রিয়েলি ভেরি আপসেট টুডে, মিমে বলতেছে আমি আজকে সত্যি হচ্ছে কি আপসেট, হ্যাঁ বিষণ্ণ, আমার কাছে আজকে ভালো লাগতেছে না। এই যে এই যে আই এম যে আছে, মূলত এটা কি আই এম কি এরকম নাকি, এটা ছিল আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এরকম আই এম। সো আমরা জানি সংক্ষিপ্ত আকারে যদি থাকে তখন সেখানে আমরা কি ব্যবহার করি, অ্যাপোস্ট্রফ ইউজ করি। সো আই এমটা যে আছে এখানে অবশ্যই এটা অ্যাপোস্ট্রফ ইউজ করবো। হ্যাঁ, আই অ্যাপোস্ট্রফ যেরকম আই অ্যাপোস্ট্রফ এম, আই এম, ঠিক আছে। সো দেখো একটা টেকনিক কিন্তু বারবার তোমার কাজে লাগতেছে। কি টেকনিকটা ভাইয়া, যে সংক্ষিপ্ত শব্দ থাকলে তুমি কি দিবা, একটা উপরে একটা অ্যাপোস্ট্রফ দিবা, ঠিক আছে। আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে, শেষ। এরপর দেখে আশা বলতেছে বাট হোয়াই তুমি যে আপসেট কেন, কিন্তু কেন, বাট হোয়াই কিন্তু কেন। সো এটা কি প্রশ্ন করছে না, ইয়াশা কিন্তু প্রশ্ন করতেছে বাট হোয়াই তুমি যে আপসেট কেন, কেন আপসেট বলো। সো যেহেতু প্রশ্ন করছে, আমরা জানি প্রশ্ন করলে সব মানে সেন্টেন্সের শেষে কি দিতে হয়, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে আমি কি দেবা, বাট হোয়াই কিন্তু কেন। ওন্ট ইউ সে মি দ্য রিজন, তুমি কি আমাকে বলতে পারো না, তুমি কি আমাকে বলবে না কেন তুমি আপসেট। ওন্ট ইউ সে, তুমি কি বলবে না, মি দ্য রিজন, কি কারণে তুমি আপসেট সেটা কি আমাকে বলবে না মিম। তাহলে আমাকে বলো, এই যে ওন্ট আছে, ওন্টটাকে একটা সংক্ষিপ্ত ফর্ম আছে, কেমনে, কারণ হচ্ছে আমরা জানি উইল নট আছে না, উইল নট হচ্ছে ফুল ফর্ম, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, সংক্ষিপ্ত ফর্ম কি ওন্ট। আর আমরা জানি সংক্ষিপ্ত ফর্ম লিখলে কি দিতে হয়, অ্যাপোস্ট্রফ দিতে হয়। দেখো একটা টেকনিক বারবার তোমার কাজে লাগতেছে ভাই। দেখো এখানে দেখছিলাম যে সম্বোধন বাচক শব্দের আগে কমা দিতে হয়, এখানে সম্বোধন বাচক শব্দের আগে কমা দিছি, এখানে সংক্ষিপ্ত ছিল উপরে দিছে অ্যাপোস্ট্রফ, এখানে এটার মধ্যে কি আছে অ্যাপোস্ট্রফ সংক্ষিপ্ত রূপে আছে, এই জন্য এইখানে আবার দিতেছে ওন্ট, মানে কি উইল নট ছিল ফুল ফর্ম, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, এই জন্য তোমার অবশ্যই এখানে কি দিতে হবে, ওন্টের জায়গায় অ্যাপোস্ট্রফ দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি আমি দেখি বাট হোয়াই ওন্ট ইউ সে মি দ্য রিজন, তুমি কি আমাকে বলবে না কেন তুমি আপসেট। তাহলে এই যে ওন্ট ইউ সে, তুমি কি আমাকে বলবে না, মি দ্য রিজন কেন তুমি আপসেট, সেটা কি তুমি আমাকে বলবে না, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো। আমরা জানি শুরুতে অক্সিলারি ভার্ব থাকলে, এরপরে তোমার কি সাবজেক্ট থাকলে, সেটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, এখানে কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে তোমার এই লাইনের কাজ হবে। আর একটা কাজ করতে হবে তোমাকে, এই ওন্ট যে আছে এটা সেন্টেন্সটা কি শুরু হয়েছে না। সো আমরা জানি সেন্টেন্সের প্রথম যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে লেটারটা আছে, এই লেটারটা কি হয়, ক্যাপিটাল লেটার। এখানে ডাব্লিউটা কিন্তু স্মল লেটার আছে, তো এটা তোমার কি দিতে হবে, ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিতে হবে। বেশ, এই সেন্টেন্স তোমার কি হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে দেখো তুমি এই যে মিম যে আছে, মিম বলতেছে, দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও, এখন দেখা যাচ্ছে ঠিক না। তো মিম যে আছে, মিম বলতেছে হোয়াই নট, যখন ইয়াশা বলতেছে বাট হোয়াই কেন তোমাকে আপসেট মনে হচ্ছে, তুমি কি আমাকে কারণটা বলবে না, তখন মিম বলতেছে হোয়াই নট কেন বলবো না বলো। এ রুড অ্যাক্সিডেন্ট, হোয়াই নট কেন বলবো না, এটা অবশ্যই কি করতেছে, এখানে প্রশ্ন করতেছে যে হোয়াই নট কেন বলবো না, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তোমাকে আমি কেন বলবো না যে আমি আজকে আপসেট, কেন আপসেট, এটা আমি তোমাকে অবশ্যই বলবো। তো হোয়াই নট মানে কি, এটা প্রশ্ন করতেছে, প্রশ্ন করলে আমরা সেটা কি দিই, প্রশ্নবোধক চিহ্ন দিই, তাই না। সো এরপরে দেখো, এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে, গতকালকে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান কি করছে, রোড অ্যাক্সিডেন্টে তিনি তার জীবনটা হারিয়েছেন। সো দেখো এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে, সেন্টেন্সটা শুরু হইলে আমরা জানি প্রথম লেটারটা কি দিতে হয়, ক্যাপিটাল লেটার দিতে হয়। এটা কি স্মল লেটার হবে নাকি ক্যাপিটাল লেটার হবে, অবশ্যই এটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। সো এর রোড অ্যাক্সিডেন্ট একটা সড়ক দুর্ঘটনা, টুক নিয়েছিল, দ্য লাইফ জীবনটা নিয়েছিল, অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে গতকালকে একটা সড়ক দুর্ঘটনা আমাদের চেয়ারম্যানের জীবনটা নিয়েছে, হ্যাঁ, অর্থাৎ তিনি মারা গেছেন আর কি।
এরপরে দেখো হি ওয়াজ এ ওয়েল নোন পারসন, এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ, ইয়েস্টারডের পরে কিন্তু সেন্টেন্সটা শেষ, আবার নতুন করে সাবজেক্ট ভার্ব মানে নতুন সেন্টেন্স শুরু হইতেছে। সো একটা নতুন সেন্টেন্স শুরু করবা তাহলে অবশ্যই তোমার আগের সেন্টেন্সটা কি করতে হবে, শেষ করতে হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর রুট মানে কি, রুট অ্যাক্সিডেন্ট মানে সাবজেক্ট, টুক মানে ভার্ব, সাবজেক্ট ভার্ব থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি দিই আমরা, ফুল স্টপ দিই। তাহলে এই যে ইয়েস্টারডে শেষে কি দিব, একটা ফুল স্টপ দিব, তাহলে এই লাইনের কাজ শেষ। হি ওয়াজ এ ওয়েল নোন পারসন, তিনি ছিল একটা সুপরিচিত ব্যক্তি ইন আওয়ার ভিলেজ, তিনি ছিলেন আমাদের গ্রামের একজন সুপরিচিত ব্যক্তি। এখানে কোনো ভুল নাই, এটা ঠিকই আছে। এরপরে দেখো হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য এটা কি মর্মান্তিক একটা ঘটনা, কি হৃদয় বিদারক একটা ঘটনা, যে চেয়ারম্যান বেটা তিনি নিজে কি করছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এটা অবশ্যই তার পরিবারের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। তাহলে দেখো হাউ আবার হচ্ছে কি অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো, এটা হচ্ছে কি, এটা দুঃখ বোঝাইতেছে না, বেদনা বোঝাচ্ছে না। সো যে সেন্টেন্স দুঃখ বেদনা বোঝে সেটা কি ধরনের সেন্টেন্স বলো, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমরা কি দিই, এক্সক্লেমেশন চিহ্ন দিই, এক্সক্লেমেশন সাইন দিই না। তো শেষে কি দিবা, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা। হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য এটা কতই না হৃদয় বিদারক, কতই না বেদনাদায়ক। ইয়াশা বলতেছে তখন, ওহ দ্যাটস ভেরি শকিং, আসলে গো সেটা তো আসলে সত্যি কি খুবই মর্মান্তিক একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। ওহ ওহ, তাহলে ও দ্বারা কি বোঝাচ্ছে এখানে, একটা মানে কি বলে, একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, তাই না, আশ্চর্যবোধক শব্দ। তাহলে আশ্চর্যবোধক শব্দ শেষে আমরা কি দিই, এক্সক্লেমেশন সাইন দিই, এক্সক্লেমেশন মানে আশ্চর্যবোধক চিহ্ন দিলে ওহ যে আছে, এই ওহের শেষে কি দিতে হবে, তোমার একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। ও দ্যাটস ভেরি শকিং। সো দ্যাটস বলতে আসলে মূলত হচ্ছে, দ্যাটস বলতে তোমার দ্যাট ইজ, দ্যাট বলছে কি, দ্যাট বলতে হচ্ছে দ্যাট ইজ, এটা হচ্ছে ফুল ফর্ম, আর দ্যাট ইজ এর শর্ট ফর্ম হচ্ছে তোমার দ্যাটস। তো তুমি যেহেতু সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবা, তোমার ভাইয়া তো বারবার বলতেছে একটা কথা যে সংক্ষিপ্ত ফর্ম হইলে তুমি কি দিবা, একটা অ্যাপোস্ট্রোফ দিবা, কি দিবা, অ্যাপোস্ট্রোফ দিবা। তাহলে তুমি এখানে কি দিবা, দ্যাটসটা যে আছে এখানে অবশ্যই একটা কি দিতে উপরে অ্যাপোস্ট্রোফ দিতে হবে, দ্যাটস ভেরি শকিং। হ্যাঁ, এটা নিশ্চয়ই কি একটা মর্মান্তিক একটা ঘটনা। হ্যাঁ, এরপরে মিম বলতেছে ইটস ভেরি, ইটস ভেরি স্যাড দ্যাট, এটা দুঃখের বিষয় যে সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, বারবার এই ধরনের সড়ক দুর্ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো এইখানে যে শেষে যে সেন্টেন্সটা আছে যে ইটস ভেরি স্যাড দ্যাট, এইখানে দেখো ইটস বলতে বোঝাচ্ছে ইট ইজ, ইট বলতে কি বোঝাচ্ছে, ইট বলতে বোঝাচ্ছে ইট ইজ, ইট ইজ হচ্ছে ফুল ফর্ম, আর এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইটস। ঠিক আছে, সো তুমি সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবো, অবশ্যই তোমার কি দিতে হবে, একটা অ্যাপোস্ট্রোফ দিতে হবে। তো এখানে যে ইটসটা আছে এটা কি হয়ে যাবে, ইটস হয়ে যাবে। হ্যাঁ, ইটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, এই ধরনের ঘটনা সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে ঘটে যাচ্ছে। তাহলে দেখো ভাই একদম পানির মতো তোমাকে বোঝাই দিলাম। ঠিক আছে, সো পাংচুয়েশন মার্ক তোমার যেখানে আসুক না কেন, ডায়লগ আকারে আসলে নর্মালি এরকমই থাকে, একটা সম্বোধনবাচক শব্দ থাকে, ওইখানে তুমি কি দিবা, কমা দিবা, সংক্ষিপ্ত থাকলে একটা অ্যাপোস্ট্রোফ দিবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি দিবা, ফুল স্টপ দিবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি দিবা, একটা ইন্টারোগেটিভ সাইন দিবা, তাই না। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি দিবা, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা, এইগুলাই তো। তারপর হচ্ছে তোমার কি, তারপরে আমি যদি বলি এরপরে তো আর মানে নর্মালি কোনো কিছু নাই আর কি। আর যদি তোমার কি বলে ডিরেক্ট নারেশন আসে, ডিরেক্ট স্পিচ আসে, তখন সেক্ষেত্রে ইনভার্টেড কমা দিতে হয়, হ্যাঁ, উদ্ধরণ চিহ্ন দিতে হয় আর কি। হ্যাঁ, এগুলো থাকে আর কি। সো আমি কি বলে আর একটা তোমার এক দুটো তোমার এবার প্র্যাকটিস করাই দিব, ডিরেক্ট নারেশনের প্র্যাকটিস করাই দিব, তখন তুমি ইজিলি আনসার করতে পারবা। ডায়লগ আকারে আসলে এগুলোর বাইরে তুমি খুব বেশি কোটেশন মার্ক পাবা না আর কি, সরি পাংচুয়েশন মার্ক পাবা না। ঠিক আছে, সো তুমি এই ধরনের পাংচুয়েশন মার্ক, যে কোনো পাংচুয়েশন মার্ক ডায়লগ আকারে তুমি যে কোনোটা আসো তুমি 7 পাবা, 7/7 তুমি পাবা, কোনো বিষয়ই না। সো ভাইয়ের ক্লাসটা আশা করি ইনশাল্লাহ ভালো লাগছে, এবং পরবর্তীতে কোন টপিক্সের উপর ক্লাস চাও কমেন্টে বলে যাও, ইনশাল্লাহ আমি আজকে বা কালকের মাঝে ইনশাল্লাহ ক্লাস বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের মানে সাথে আমি আছি ইনশাল্লাহ। ভাইকে জাস্ট বলবা কোন টপিক্সের উপরে তোমরা ক্লাস চাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাইয়ের একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।